হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের 8.2 এর আয়নীয় বন্ধন, দেখো এই চ্যাপ্টারে আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন আছে। আজকে আয়নীয় বন্ধনের পুরো ডিটেলস সলভ করবো। ডিটেলসে কি আছে সবটা জানবো। কি কি টপিক জানবো আজকে? আয়নীয় বন্ধন, আয়নীয় যৌগের ধর্ম, আয়নীয় বা তৈজযী বন্ধন, তৈজযতার এক্সাম্পল যত কটা আছে তত কটা ডিটেলস দেখবো এবং এখান থেকে কোয়েশ্চেন আসে এবং আসবে। চলো দেরি না। তো আয়নীয় বন্ধন কি? নাম শুনে কি দেখতে পাচ্ছ? একটা বন্ড হচ্ছে, একটা বন্ধন হচ্ছে, একটা বন্ডিং আছে। তার সেই বন্ডিংটা কেমন না আয়নীয়। ঠিক আছে, এর কয়েকটা বেসিক প্রিন্সিপাল আগে বলে দিই। ঠিক আছে, প্রথম যে বেসিক প্রিন্সিপাল সেটা হচ্ছে এদের ভৌত অবস্থাটা কেমন হয়, মানে আয়নীয় বন্ধন যেসব যৌগের হবে, ঠিক আছে, তাদের ভৌত অবস্থা কেমন হয়। সবার প্রথম কথা, আয়নীয় বন্ধনটা কোথায় দেখতে পাবো? আমরা কোনো যৌগে দেখতে পাবো যখন যখন কিছু ফরমেশন হবে। আমি একটা এক্সাম্পল দিলাম NaCl, খাবার লবণ। খুব এক্সাম্পলটা আমরা খুব মানে আমরা সবসময় ইউজ করে থাকি NaCl। তো এই এক্সাম্পলটা একটা হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধনের। আয়নীয় বন্ধনের আরও একটা নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তো এইসব মেটেরিয়ালগুলো কি, মানে যৌগগুলো, মেটেরিয়াল না, যৌগগুলো কেমন ভাবে থাকবে, কেমন বলবো এটা? যে দেখো এই এদের মধ্যে না, ধরো আমি বললাম আমি সোডিয়াম ক্লোরাইডই নিলাম, সোডিয়াম ক্লোরাইড NaCl। ঠিক আছে, এখানে কে কে আছে? সোডিয়াম আছে আর ক্লোরাইড আছে। ঠিক আছে, পর্যায় সারণী হিসাবে আমরা কি জানি? সোডিয়ামটা বাঁ দিকে থাকে, ক্লোরিনটা ডান দিকে থাকে। কোথায় থাকে? মানে গ্রুপের 1 নম্বর গ্রুপে থাকে। আর ক্লোরিন কত নম্বর গ্রুপে থাকে? 17 নম্বর, কারণ এটা হ্যালোজেন মৌল। ঠিক আছে, আর এটা 1 নম্বর গ্রুপে থাকে। তো কি হচ্ছে, এ কি করে, এই যদি মানে অ্যাকচুয়ালি এরা কি করবে, একজন কি করবে, একজন অ্যানায়ন তৈরি করবে আর একজন ক্যাটায়ন তৈরি করবে। কে কি তৈরি করবে আমরা পরে আসছি। ঠিক আছে, কিভাবে তৈরি করবে সব ডিটেলসে বলবো। তাহলে একজন অ্যানায়ন তৈরি করবে আর একজন ক্যাটায়ন তৈরি করবে। এর ফলে কি হবে, এদের দুজনের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল ক্রিয়া করবে। কি করবে? আকর্ষণ বল ক্রিয়া করবে। আচ্ছা, অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে নেগেটিভ, ক্যাটায়ন মানে পজিটিভ। ঠিক আছে, তাহলে দুটো বিপরীত কি বলবে, আয়ন, দুটো বিপরীত ধরনের আয়ন হলে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। আর যদি দুটি একই ধরনের আয়ন হতো, দুটো সমজাতীয় আয়ন হতো, তাহলে তাদের মধ্যে পরস্পর বিকর্ষণ বল ক্রিয়া করতো। ঠিক আছে, তাহলে এই আকর্ষণ বল ক্রিয়া করছে। ঠিক আছে, আর এই আকর্ষণ বলের ক্রিয়ায় কি হচ্ছে, মানে একটা ত্রিমাত্রিক, মানে যেটাকে আমরা 3D বুঝি, ঠিক আছে, এরকম ডাইমেনশনের একটা ফরমেশন তৈরি করছে। ঠিক আছে, ক্লিয়ার? এর ফলে এটা সজ্জিত হচ্ছে। ঠিক আছে, এবং এর মানে এই যে সজ্জিত হচ্ছে, এই কারণে এদের সাধারণভাবে অবস্থাটা দেখতে পাওয়া যায় কঠিন অবস্থা। কেমন দেখতে পাওয়া যায়? কঠিন অবস্থা দেখতে পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? এটা গেল হচ্ছে আমাদের ভৌত অবস্থা। এরপরে আমাদের জানতে হবে এর গলনাঙ্ক কেমন হবে। কি জানতে হবে? গলনাঙ্ক কেমন হবে। ওকে, তো গলনাঙ্ক জানতে গেলে আমরা কি জেনেছি অলরেডি? আমরা এখানে দেখেছি আকর্ষণ বল, আকর্ষণ বল কাজ করে, এর এখানে তীব্র আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, তীব্র আকর্ষণ বল কাজ করে এবং 3D ফিগার, 3 ডাইমেনশন ফিগার, ত্রিমাত্রিক ফিগার। যদি ত্রিমাত্রিক ফিগার আর তীব্র মানে 3D ফিগার হয়, আর যদি তীব্র আকর্ষণ বল যদি কাজ করে, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে যে বন্ডিং থাকবে, তাদের মধ্যে যে বন্ডিং বা বন্ধন থাকবে, তারাও খুব মানে শক্ত করে এঁটে থাকবে, তারাও খুব জোরভাবে, তীব্রভাবে এঁটে থাকবে, দৃঢ়ভাবে আবদ্ধ হবে। ঠিক আছে, তাহলে কি হবে, যদি বন্ধনটা যদি তীব্র হয়, তাহলে গলনাঙ্ক অনেক বেশি হবে। এর প্রশ্ন হলো কেন যদি বন্ধন তীব্র হয়, তাহলে বন্ধন মানে কি বলে গলনাঙ্ক বেশি হবে কেন? এই প্রশ্নটা আসতেই পারে। কারণ যখন ধরো ওই বন্ডিং করছে কারোর সঙ্গে, আমি
এক্স এর সঙ্গে ওয়াই, ঠিক আছে। এই যে বন্ডটা, এটা ধরো আমরা একটা আয়নীয় বন্ধন হয়েছে, ঠিক আছে। যদি বন্ডটা তীব্র হয়, এটা ভাঙতে আমার কি লাগবে? বেশি পরিমাণ হিট বা তাপ শক্তি লাগবে। যদি বেশি তাপ শক্তি লাগে তাহলে কি হবে? গলতে বেশি দেরি হবে, তাহলে গলনাঙ্ক বেশি হবে। আমরা কি এক্সাম্পল নিয়েছিলাম? NaCl। তো NaCl এর গলনাঙ্ক কত হয় জানো? NaCl এর গলনাঙ্ক হয় 830 ডিগ্রি সেলসিয়াস, 820 ডিগ্রি সেলসিয়াস, 820 ডিগ্রি সেলসিয়াস। এই যে 820 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছ না, আমাদের জলের স্ফুটনাঙ্ক কত হয়? জলের স্ফুটনাঙ্ক আমরা কি জানি? জলের স্ফুটনাঙ্ক হয় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সেখানে তা 8 গুণেরও বেশি, 8 গুণ হচ্ছে আমাদের লবণের গলনাঙ্ক। তাহলে বুঝতে পারছো যে কতটা বেশি, কেন? এরা তড়িৎযোজী বন্ধনে যুক্ত আছে বলে। এখান থেকেই যদি এর কঠিন তো জানি আমরা, এর কাঠিন্য কেমন হবে, মানে মানে কঠিন তো হবে সেটা তো আমরা বুঝতেই পারছি, ঠিক আছে। তার কাঠিন্যের পরিমাণটা কেমন হবে? সেই একই কথা, এরা পরস্পর বন্ডিং এর মাধ্যমে কেমন ভাবে আবদ্ধ থাকে? দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং কঠিন প্রকৃতির হয়, ঠিক আছে। যদি এখানে একটা কাজ করি, বাইরে থেকে যদি আঘাত করা হয়, কি বললাম? বাইরে থেকে যদি আঘাত করা হয় তাহলে কি হবে? তাহলে কেলাস্থিত, মানে কেলাসের মধ্যে অবস্থিত, কেলাস্থিত যে আয়নগুলো থাকবে, ঠিক আছে, কেলাস্থিত যে আয়নগুলো থাকবে, কেমন আয়ন? সমধর্মী আয়ন, সমধর্মী আয়ন। তারা কি হবে? কাছে চলে আসবে, কাছে চলে আসবে, কাছে আসবে লিখছি, ঠিক আছে। তাহলে বাইরে থেকে আঘাত করলে কি হচ্ছে? কেলাস্থিত যে সমধর্মী আয়নগুলো সেগুলো কাছাকাছি চলে আসবে, ফলে এদের মধ্যে কি হবে? তাহলে সমধর্মী আয়ন যদি কাছাকাছি আসে তাহলে তাদের মধ্যে কি হবে? বিকর্ষণ বল কাজ করবে। সিম্পল ব্যাপার, তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে এবং এর ফলে কেলাস কি হবে? কেলাস যাবে ভেঙে, কেলাস যাবে ভেঙে। বোঝা গেল জিনিসটা? তাহলে এরা যদি কাছাকাছি আসে তাহলে কেলাস কিন্তু পরস্পর, কেলাসগুলো আমাদের ভেঙে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আসি একটা টপিকে, সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা। দেখো, যদি অ্যাকচুয়ালি আমরা, মানে এটা কিসের? এটা আয়নীয় বন্ধন, এটা আয়নেই ডিপেন্ড করছে। সাধারণভাবে কি হওয়া উচিত? এখানে তড়িৎ পরিবাহিতাটা ভালো হওয়া উচিত, কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এরা না, মানে তড়িৎ পরিবহন করবে, ঠিক কথা, অবশ্যই তড়িৎ পরিবহন করবে। আমরা এক্ষুনি কি জানলাম? আমরা এক্ষুনি জানলাম যে এরা 3D ফরমেশনে থাকে। এরা কেমন ফরমেশনে থাকবে? 3D ফরমেশনে থাকে, কঠিনভাবে আবদ্ধ থাকে, কঠিনভাবে বন্ধনে আবদ্ধ থাকে, এগুলো তো আমরা জানলাম। কিন্তু এখানে আরো একটা জিনিস দেখেছি যে এদের কেলাসগুলো ভেঙে যায়, ঠিক আছে, সেটা পরে আসছি। প্রথম কথা, কঠিনভাবে বন্ধনে আবদ্ধ আছে। যখন এইরকম ফরমেশনে আছে তখন কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। তখন কি করতে পারবে না? তড়িৎ পরিবহন করবে না। কিন্তু 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 যেই আমরা একে গলাবো, মানে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায়, গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় এরা কি করবে? এরা তড়িৎ পরিবহনে সক্ষম, তড়িৎ পরিবহনে
সক্ষম, অ্যাকচুয়ালি বলা যায় তীব্রভাবে তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু কেন করতে পারে? যদি এখানে অ্যাকচুয়ালি এই যে আয়নীয় বন্ধন মানে আয়নীয় যৌগ যেগুলো সেগুলো যে বন্ডিংটা দিয়ে তৈরি করছে সেটা প্রচুর পরিমাণে পজিটিভ 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 নেগেটিভ 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 প্রচুর পজিটিভ নেগেটিভ দিয়ে তৈরি হচ্ছে অনেক। তাহলে যদি এরকম প্রচুর পজিটিভ নেগেটিভ দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে কি হচ্ছে, তাহলে এই যে যে বন্ডিংটা তৈরি করছে এটা তো ভেঙে যাচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলে যাচ্ছে মানে কি সেটা তরলে চলে যাচ্ছে। তাহলে এই যে তখন কি হচ্ছে আমাদের এই পজিটিভ নেগেটিভ অনেক মুক্ত ফ্রি ইলেকট্রনস পেয়ে যাচ্ছে আমরা বেশ কিছু। তো সেই কারণের জন্য আমাদের যথেষ্ট ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারবে। ক্লিয়ার? আর একটা কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে এখানে লিখি, সেটা হচ্ছে দ্রাব্যতা। কি বললাম? দ্রাব্যতা। তো দ্রাব্যতা বিষয়টা কি? দ্রাব্যতা হচ্ছে যে ধরো তুমি নুন নিলে, ঠিক আছে, নুন কিসে সাধারণভাবে গলে যাচ্ছে আমরা জানি, নুন সাধারণভাবে আমরা জানি জলে গলে যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারবো যে নুন জলে দ্রবণীয়, নুনটা জলে দ্রাব্য, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তা এটা যদি আমরা বলতে পারি যে নুন জলে দ্রাব্য, তাহলে সেই হিসাবে আমরা এটা বলতে পারবো যে এই যে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী যে মৌলগুলো যৌগগুলো হবে সেগুলো কিসে দ্রাব্য হবে? জলে দ্রাব্য হবে, জলে দ্রাব্য হবে। কিন্তু এবার যদি বলি জলে দ্রাব্য, ভালো কথা, মানে অ্যাকচুয়ালি জলে দ্রাব্য অ্যাকচুয়ালি বলা হয় ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। ঠিক আছে, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। কিন্তু এখানে আরো একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। যেমন অধ্রুবীয় দ্রাবককে এক্সাম্পল দিই, যেমন ধরো বেনজিন, যেমন ধরো বেনজিন বা ধরো কেরোসিন, এইগুলোতে না, এইগুলোতে অদ্রাব্য, এগুলোতে কেমন? অদ্রাব্য। আর এই দ্রাবকগুলো কেমন? অধ্রুবীয় দ্রাবক। কি বললাম? অধ্রুবীয় দ্রাবক। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের আয়নীয় বন্ধনের মানে আয়নীয় যৌগদের কি তাদের ধর্ম। এটা কি শিখলাম আমরা? এগুলো আয়নীয় যৌগের ধর্ম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? চলো, আয়নীয় যৌগের ধর্ম তাহলে আমরা কি কি শিখলাম? যে ভৌত অবস্থা, গলনাঙ্ক, কাঠিন্য, তড়িৎ পরিবাহতা এবং দ্রাব্যতা। নেক্সট পার্টটা দেখি। তো এবার আসি এই বন্ধনটা কিভাবে সৃষ্টি হলো, কি বৃত্তান্ত সেই নিয়ে। তো এই যে আমরা এটা কি জানছি আয়নীয় বন্ধন, এটা আর একটা নাম কি বলেছি? তড়িৎযোজী বন্ধনও বলে এর আর এক নাম। ঠিক আছে, তো যখন মোটামুটি 19 শতকের দিকে মানে যেটাকে বলে ঊনবিংশ শতক যেটাকে বলে, ঠিক আছে, শেষের দিকে দুজন বিজ্ঞানী আছে, ঠিক আছে, তাদের নাম হচ্ছে র্যালে, তাদের নাম হচ্ছে র্যালে, আর একজন নাম হচ্ছে ফুটবল প্লেয়ারের নামে র্যামসে, র্যামসে। ঠিক আছে, এই দুজন বিজ্ঞানী প্রথম এই নোবেল গ্যাস সম্বন্ধে আইডিয়া দেন। কি গ্যাস? নোবেল গ্যাস। নোবেল গ্যাস কোনগুলোকে বলে? নোবেল গ্যাস হচ্ছে সেই গ্যাসগুলো যারা সবচেয়ে সুস্থিত, যারা সবচেয়ে সুস্থিত। ঠিক আছে, তো সেই গ্যাসের আবিষ্কার করা হয়। ঠিক আছে, সেই গ্যাসগুলো কি? নোবেল গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো সব হচ্ছে নোবেল গ্যাস। ঠিক আছে, এদের সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন থাকতে পারে, 18টা ইলেকট্রন থাকতে পারে, মানে স্টেবল কন্ডিশনে থাকবে। ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষপথে তো 18টা থাকতে পারবে না, 8টা থাকবে। ঠিক আছে, 2, 8 এরকম থাকবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে সৃষ্টিটা, এই যে মানে আমরা নোবেল গ্যাসের তত্ত্বটা যখন পাওয়া গেল তখন না NaCl এর মতো আরো যৌগের অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছিল তারপর থেকে।
ঠিক আছে। এই যে তড়িৎ যোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, এই যে কনসেপ্টটা, সেটা প্রথম কে করে? সেটা প্রথম বলেন কোসলে, সরি কোসলে না, কোসেল। কি নাম? কোসেল। ঠিক আছে। তো বিজ্ঞানী কোসেল প্রথমে তড়িৎ যোজীর কনসেপ্টটা দেন। ঠিক আছে। তিনি কি বলছেন? আচ্ছা, আমরা একটুখানি মনে করে নিই পর্যায় সারণীর কথা। দুটো বন্ড আছে, মধ্যখানে ট্রানজিয়েন্ট এলিমেন্ট আছে, তারপরে এইদিকে আছে, আর একটু ছোট করে দিই, এইরকম তো আমাদের পর্যায় সারণীগুলো দেখতে, তাই না? ওকে, এটা বাইরে চলে গেছে। এখানে কি হয়, 1 2 এইভাবে 3 4 করে করে আবার 13 থেকে শুরু হয়, 13 14 15 16 17 18 এরকম হয় না আমাদের। তাহলে আমাদের অধাতু থাকে কোথায়? আমরা অধাতু কোথায় দেখতে পাই? অধাতু আমরা একদম শেষের দিকে দেখতে পাই, হ্যাঁ। আর ধাতু কোথায় দেখতে পাই? এই দিকে দেখতে পাই, প্রথম দিকে 1 2 এখানে ধাতু দেখতে পাই, আর এদিকে অধাতু। ধাতু এদিকেও আছে, 13তেও আছে, 14তেও আছে। তো সাধারণভাবে বলা হয় থাকে যে বাঁ দিকে বেশিরভাগ ধাতু, আর ডান দিকে মানে ডান দিকে এই পোর্শন দিকটায় অধাতু। ঠিক আছে। তো বলছে যখন কোনো ধাতুর সঙ্গে অধাতুর বন্ড হবে, মানে ধাতুর সঙ্গে যখন অধাতুর বন্ড হবে, কার কার সঙ্গে বন্ড হচ্ছে? ধাতুর সঙ্গে অধাতুর বন্ড হচ্ছে। ঠিক আছে। সেই সময় ডান দিকের আবার সবকটা ধাতু ভেবে নিও না, কিন্তু এখানে একটা ল্যাডার কেস থাকে। ঠিক আছে। যেমন ওই সেটা শুরু হয় হচ্ছে বোরন থেকে, এই বোরন থেকে এরকম ল্যাডার কেস আছে, এই এরকম। এই পাশের গুলো হচ্ছে অধাতু, এই দিকের গুলো হচ্ছে সব ধাতু। ঠিক আছে। এইগুলো হচ্ছে অধাতু। তো সাধারণভাবে কি হয়, এটাকে ল্যাডার কেস বা জিগজ্যাগ কেসও বলা হয়। যাই হোক, যেটা সাধারণভাবে বলা হয় যে ধাতু এবং অধাতু, এখানটা একটুখানি ভুল হয়েছে, 14 আরো নিচ থেকে হবে। যাই হোক, পরে সারণীতে পরিষ্কারভাবে দেখানো আছে এই জিনিসটা। ধাতু এবং অধাতুর মধ্যে যখন বন্ডিং হবে, কার কার মধ্যে? ধাতুর সঙ্গে, মানে একটা ধাতব মৌলের সাথে যখন একটা অধাতব মৌল বন্ড করবে, তখন এই ঘটনাটা দেখা যাবে। কি ঘটনা দেখা যাবে? না, আয়নীয় বন্ধন দেখা যাবে। ঠিক আছে। ধাতব মৌল মানে কি? ধাতব মৌল মানে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন ছাড়তে চাইছে। কি বললাম? ধাতব মৌল মানে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন ছাড়তে চাইছে। তোমাদের এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ঠিক আছে। তার আগে বলে দিচ্ছি, আগে বেসিকটা বলে দিই। তাহলে সর্ববহিস্থ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন ছাড়ে, ভালো করে বোঝো, সর্ববহিস্থ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই যে এর মধ্যে থাকা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, তার মধ্যে থাকা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে ধাতব মৌলতে এখন পজিটিভের মানে পরিমাণ বেশি। ধাতব মৌলতে কি হচ্ছে, এই কন্ডিশনে যখন ইলেকট্রন ছেড়ে দেবে তখন পজিটিভের পরিমাণ বেশি। তাহলে ধাতব মৌলটা কিসে পরিণত হবে? ধাতব মৌলটা পরিণত হবে ক্যাটায়নে। কেন হবে? ক্যাটায়নে পরিণত হবে। ঠিক আছে। এবং এই যে ক্যাটায়নে পরিণত হলো, ক্যাটায়নে পরিণত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে, মানে এ চাইবে সুস্থিত হতে। ধাতব মৌলের যে পরমাণুগুলো আছে সেইগুলো কি চাইবে? সুস্থিত হতে। ঠিক উল্টো ঘটনা ঘটবে অধাতব মৌলগুলোতে। যারা ধরো হ্যালোজেনে আছে, হ্যালোজেনের যে মৌলগুলো আছে, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ঠিক আছে, এরা কি হচ্ছে, এরা কি করবে? এরা ইলেকট্রনকে গ্রহণ করবে। তাহলে প্রোটনের সংখ্যা কি হবে?
প্রোটনের সংখ্যা হ্রাস পাবে, আর ইলেকট্রন সংখ্যা কি হবে? ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি এবং প্রোটন সংখ্যা হ্রাস হচ্ছে, তাহলে ইলেকট্রন সংখ্যা অ্যাকচুয়ালি আপাতপক্ষে কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। তখন এইরকম আয়ন যখন তৈরি হচ্ছে, তখন কি আমরা একে বলবো অ্যানায়ন। কি বলবো আমরা? আমরা বলবো অ্যানায়ন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এটা আগে বেসিক জিনিস বললাম, এক্সাম্পলটা যখন দেব একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের অ্যানায়ন ক্যাটায়ন কিভাবে তৈরি হলো সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে, এই অ্যানায়ন আর ক্যাটায়ন দুটো বিপরীতধর্মী, তখন বিপরীতধর্মী পরস্পরকে আকর্ষণ করবে এবং আয়নীয় বন্ধন তৈরি করবে। ঠিক আছে, এরপরে আমরা একটা জিনিসে আসব, সেইটি হচ্ছে তড়িৎ যোজ্যতা। কিসে আসব? তড়িৎ যোজ্যতা। তড়িৎ যোজ্যতা, এই জিনিসটা জানার জন্য আমাদের এই কনসেপ্টটাতেই আরেকবার আসতে হবে। যেটা কি বলছে? বলছে তড়িৎ যোজ্যতা হলো সেই জিনিস যখন নিকটতম সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। কি বললাম? যখন নিকটতম সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে, তখন কি করবে? তখন বাইরের কক্ষের ইলেকট্রনকে কি করবে? বাইরের কক্ষের ইলেকট্রনকে বর্জন করে দেবে। বাইরের কক্ষের ইলেকট্রনকে বর্জন করে দেবে, বা অথবা নিয়ে আসবে, অথবা ইলেকট্রনকে আহ্বান করবে, টানবে নিজের দিকে। এই যে টানার বা ছাড়ার যে প্রবণতা, ঠিক আছে, এই প্রবণতার ফলে কি হচ্ছে? যৌগ গঠন করছে, পরস্পর কি করছে? যৌগ গঠন করছে। ঠিক আছে, আর এই যে ইলেকট্রনকে গ্রহণ বা বর্জন করছে, এই গ্রহণ বা বর্জন করার যে ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে তড়িৎ যোজ্যতা। এই ক্ষমতাটাকে বলা হচ্ছে তড়িৎ যোজ্যতা। ঠিক আছে, আচ্ছা, আর তড়িৎ যোজ্যতার পরিমাপ কাকে বলা হয়? তড়িৎ যোজ্যতার পরিমাপ। এই যে ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে বা বর্জন করছে, এটা তো আমরা অলরেডি জানি। এই যে গ্রহণ করছে বা বর্জন করছে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে বা যতগুলো ইলেকট্রন বর্জন করছে, সেই সংখ্যাটাই হচ্ছে তড়িৎ যোজ্যতার পরিমাপ। ক্লিয়ার হয়েছে? পুরো পৃষ্ঠা ক্লিয়ার এতখানি? এইবার আসবো আমরা এক্সাম্পলে, যাদের এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবার তাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, যে এক্সাম্পলটা আমাদের সবচেয়ে পরিচিত সেইটা আমরা আগে নেব। কি করব? NaCl, এটা একটা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তো এর ফরমেশন কি করে হচ্ছে? সবার প্রথম কথা, আমরা সোডিয়ামকে কিভাবে লিখি? সোডিয়ামকে লিখি 11 আর লিখি 23। আর ক্লোরিনকে কেমন ভাবে লিখি? ক্লোরিনকে লিখি 17 আর 35, এরকম লেখা হয়। আচ্ছা, এই যে নিচে কি লিখি? নিচে লিখি আমরা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। আর এখানে কি লিখি? এখানে লিখি ভর সংখ্যা। একই রকম ভাবে এখানেও পারমাণবিক ক্রমাঙ্ক আর এখানে হচ্ছে ভর সংখ্যা। ডিটেলসে বুঝবে, একটা বুঝলে আর কখনো তোমাকে কোনো মাথা ঘামাতে হবে না। তাহলে এইটাকে আমরা কি বলি? এই 11কে বলি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে, পারমাণবিক ক্রমাঙ্ক, বা এটাকে আরো একটা বলা হয় পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, ঠিক আছে। তার মানে এর মধ্যে কতগুলি কি আছে? প্রোটন আছে, তাই তো? কি আছে? কতগুলো প্রোটন আছে সেটা আমরা জানি। এবার কি হয়? পরমাণু হয় নিস্তড়িত। পরমাণু কি হয়? পরমাণু হয় নিস্তড়িত। তাই জন্য কি হয় না, প্রোটন সংখ্যা
সমান সমান আমরা জানি ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে প্রোটন সংখ্যা কটা? 11টা। তাই আমরা জানবো ইলেকট্রন সংখ্যাও কটা? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11খানা। প্রোটন সংখ্যা 11 জানি বলে ইলেকট্রন সংখ্যাও কটা হবে? 11টা হবে। ক্লিয়ার? তাহলে এই 11 ইলেকট্রন বিন্যাস কেমন হয় আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। 11 ইলেকট্রন বিন্যাস হয় 2 8 1, এইভাবে হয় 2 8 1 প্রথম কক্ষপথে। মানে একটা ছবি এঁকে বোঝাই তাহলে আরো বেটার হবে। কেমন হবে? এইখানে থাকবে, ভেতরে হচ্ছে নিউক্লিয়াসটা থাকবে, যেখানে প্রোটন সংখ্যা থাকবে 11টা, আর এখানে নিউট্রন সংখ্যা কটা থাকবে? নিউট্রন সংখ্যা হবে 23 - 11, মানে হচ্ছে 2 1, তাহলে নিউট্রন থাকবে হচ্ছে 12টা, তবে তো দুটো মিলে 23 হচ্ছে। ঠিক আছে, এবার আসছে বাইরের প্রথম কক্ষপথ। বাইরের প্রথম কক্ষপথ যেটা n = 1। n = 1 এ কটা থাকবে? দুটো ইলেকট্রন থাকবে। কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তারপরের কক্ষপথ n = 2 তে কটা ইলেকট্রন থাকে? 8টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এটা 2 নম্বর। তাহলে 8 আর 2 10, আর থাকবে একটা। তাহলে n = 3 তে কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে। তাহলে সেটাকে কেমন করব? সর্ববাইরে একটা এঁকে নিই। কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে। এই যে গোলগুলো দিচ্ছি এরা কিন্তু সবাই ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি ক্লোরিনে চলে যাই, কোথায় যাচ্ছি? ক্লোরিনে যাচ্ছি। ঠিক আছে, ক্লোরিনে চলে যাই। ক্লোরিনে কি হয়? ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 17। পারমাণবিক, আমি সরাসরি প্রোটন সংখ্যা লিখলাম। প্রোটন সংখ্যা কত হচ্ছে? না 17। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? সমান হবে, ইলেকট্রন সংখ্যা হবে কত? 17। ইলেকট্রন সংখ্যা কত হবে? 17 হবে। ক্লিয়ার এটা? তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 17 হয় তাহলে কেমন হবে এটা? না প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 7টা, এইভাবে থাকবে। তাহলে প্রথম কক্ষপথে কি আছে? আচ্ছা, তার আগে এখানে প্রোটন সংখ্যা কত? 17টা। প্রোটন এখানটায় রাখি। প্রোটন সংখ্যা কটা? 17টা। আর নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে কি করে নিউট্রন সংখ্যা বার করব? না 35 থেকে 17 বিয়োগ করব। 17 দুগুণে 34 থেকে 35 মানে 18টা হবে। কটা হবে? 18টা হবে। ঠিক আছে, এইবার দেখো, তাহলে এখানে প্রথম কক্ষপথে কটা থাকবে? প্রথম কক্ষপথে মানে n = 1, মানে প্রথম কক্ষপথে থাকবে দুটো ইলেকট্রন। কটা ইলেকট্রন থাকলো? দুটো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কটা? 8টা ইলেকট্রন। এইটুকুনি তো কোনো সমস্যাই নেই, এতক্ষণ যা চলছিল তাই চলছে। 4 5 6 7 8। আর তৃতীয় কক্ষপথে থাকবে 7টা ইলেকট্রন, তাই তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন। এইবারে মজাটা দেখো, দুজনেই চাইবে নিকটতম সুস্থিত ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন সংখ্যা লাভ করতে চাইবে। তাহলে কি হচ্ছে? এই 11-র নিকটতম নিষ্ক্রিয় মৌল মানে যারা সুস্থিত আছে তার সংখ্যা কত জানো? তার সংখ্যা হচ্ছে 10। তার সংখ্যা কত? 10। এটা কার? না এর নিয়নের। কার? নিয়নের হচ্ছে 10। তার মানে এ 10 হতে চাইবে। ঠিক আছে, এ কি বলবে? এ বাবা আমার এখন দরকার, মানে 10 মানে কি? 10 মানে হচ্ছে 2 প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে। ঠিক আছে, তাহলে এর প্রথম কক্ষপথে 2টো আছে, তৃতীয় কক্ষপথে 8টা আছে। সে এই যে ইলেকট্রনটা আছে এটা এর তখন বোঝা মনে হবে, এই ইলেকট্রনটা না থাকলে বেঁচে যেতাম, এরকম এ হয়ে গেলে তো আমার মোক্ষ লাভটা হয়ে যেত। এ তখন কি করবে? এই ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে উঠবে। এই ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে। ঠিক আছে, এটা গেল আমার সোডিয়ামের কথায়। এবার আসি যখন Cl মানে ক্লোরিনের কথায়, তখন দেখো এও কি করবে? নিকটতম
সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। এর নিকটতম সুস্থিত ইলেকট্রন বিন্যাস কার আছে? সে আছে হচ্ছে আর্গনের। কার আছে? আর্গনের। আর্গনের কত? 2 মানে 18। 18কে বাংলা কি পাবো? 2 8 8 মানে 8 8 16 17 18। তাহলে কেমন হচ্ছে? প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা। তাহলে এরকম হলে এ মনে হচ্ছে এফ বলছে যে ক্লোরিন বলছে যে আমার যদি এরকম হতো আমি মোক্ষ লাভ করে যেতাম। তাহলে প্রথম কক্ষপথে কটা আছে? 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, কিন্তু তৃতীয় কক্ষপথে না 7টা আছে। এবার এ চাইবে কোথা থেকে যেন একটা ইলেকট্রন আমি যদি জোগাড় করতে পারতাম, ব্যাস আমি ঝামেলা মিটিয়ে দিতাম। কি বলছি? কোথা থেকে যদি একটা ইলেকট্রন যদি আমি জোগাড় করতে পারতাম আমার ঝামেলা যেত মিটে। ক্লিয়ার? তাহলে সেই ইলেকট্রন কে দেবে? এ বলছে আমি আছি, আমার কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তুমি নাও, তুমি নাও। একে বলছে তুমি নাও। ঠিক আছে, দিয়ে দে, কোনো সমস্যা নেই। তোর কাছে একটা এক্সট্রা, তাহলে আমাকেই দিয়ে দে। সে তখন এই একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নেবে। এর এক্সেস ইলেকট্রনটা একে দিয়ে দেবে, এর প্রয়োজন দিয়ে দিল একে। এইবারে ঘটনাটা কি ঘটছে ঠান্ডা মাথায় দেখো। এ এখন 2 8-এ আছে, ভালো কথা। এ কতই আছে? 2 8 8-এ আছে, ভালো কথা। নিজেরা স্যাটিসফাই হয়ে গেছে, নিজেরা স্যাটিসফাই হয়ে গেছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ঘটনাটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে। এখন এখানে প্রোটন সংখ্যা কটা আছে? প্রোটন সংখ্যা আছে 11টা। প্রোটন সংখ্যা কটা আছে? 11টা। আর ইলেকট্রন সংখ্যা কটা আছে? ভালো করে দেখো, একটা তো বেড়ে গেছে, ছিল 11টা, এখন হয়েছে 10টা। তার মানে প্রোটন একটা বেশি আছে। প্রোটন একটা বেশি আছে। তাহলে এখন এটাকে আয়ন বলবো। কেন বলবো আয়ন? কারণ একটা ইলেকট্রন বেশি আছে। পরমাণু হয় নিস্তড়িত, কারণ তার ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হয়, তাই জন্য পরমাণু হয় নিস্তড়িত। কিন্তু এখন বেড়ে গেছে প্রোটন, এখন তো একে পরমাণু বলা যাবে না, একে এখন আয়ন বলতে হবে। ঠিক আছে, তাহলে এখন একে সোডিয়াম আয়ন বলবো। এখানে কটা ইলেকট্রন বেড়েছে? একটা ইলেকট্রন বেড়েছে, ওই জন্য একটা প্লাস দেবো। এবার যদি 2টো ইলেকট্রন বাড়তো +2 হতো। ঠিক আছে, সিম্পল ব্যাপার, বোঝা গেল এই জিনিসটা। একই ঘটনা কিন্তু এখানেও ঘটছে। একই ঘটনা ঘটছে কেমন? এখানে ছিল প্রোটন সংখ্যা বাবা ছিল 17, ইলেকট্রন সংখ্যা কত ছিল? ইলেকট্রন সংখ্যা ছিল 17টা, কিন্তু এখন হয়ে গেছে ইলেকট্রন সংখ্যা কটা? 18টা। কারণ এখানে 1 বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রন সংখ্যা কটা বৃদ্ধি পেয়েছে? 1খানা বৃদ্ধি পেয়েছে। তাহলে তো কি এখানে এক্সেস হচ্ছে? ইলেকট্রন বেশি আছে। কটা? একটা বেশি আছে। ইলেকট্রন একটা বেশি আছে, ইলেকট্রনের চিহ্ন কি হয়? সেই জন্য মাইনাস হলো। তাহলে এই গেল আমাদের হচ্ছে সোডিয়াম আয়ন, এই হলে হচ্ছে আমাদের ক্লোরিন আয়ন। তখন এই যে Na প্লাস আর Cl মাইনাস, এরা দুজন যুক্ত হয়ে তৈরি হচ্ছে NaCl। NaCl একটা পরমাণু যৌগের অণু গঠন করছে। NaCl একটা অণু গঠন করছে। এই হচ্ছে তার ফরমেশন, এই হচ্ছে তার মানে ডিটেলসে এটা হচ্ছে কিভাবে গঠন করে আয়নীয় বন্ধনটা। এইবারে যে জিনিসটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছিল, তড়িৎ যোজ্যতার পরিমাপ, সেইটা কেমন হচ্ছে? তড়িৎ যোজ্যতার পরিমাপ কেমন হবে ভালো করে দেখে এখানে দেখো যে এরও যোজ্যতা হয় 1 আর এরও যোজ্যতা হবে 1। এইবারে বলি কি জেনেছিলাম তড়িৎ যোজ্যতায়? যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ক্ষমতা। এর ইলেকট্রন কটা এটা তো গ্রহণের ক্ষমতা নেই, কারণ দেখো ক্ষমতা নেই। অ্যাকচুয়ালি কি হয়? এ নয় 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, নয় একটা ইলেকট্রন বর্জন করতে হবে। কোনটা বেশি সুবিধা? একটা ইলেকট্রন বর্জন করা। আর এর ক্ষেত্রে নয় 7টা ইলেকট্রন ত্যাগ করে দিতে হবে, তবে হচ্ছে নিয়নের মতো পাবে, নাহলে একটা ইলেকট্রন একে নিতে হবে। তাহলে কোনটা বেশি সুবিধা? একটা ইলেকট্রন নিতে হবে। তাহলে এর হচ্ছে বর্জন করার ক্ষমতা কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন বর্জন করার ক্ষমতা। কটা ইলেকট্রন বর্জন করার ক্ষমতা? একটা ইলেকট্রন বর্জন করার ক্ষমতা। ঠিক আছে, তাই এর যোজ্যতা একটা ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, তাই এর যোজ্যতা 1। এরও একটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, তাই জন্য এরও যোজ্যতা হবে 1।
এবং এই যোজ্যতাকে বলা হচ্ছে তড়িৎ যোজ্যতা। ক্লিয়ার? আর তড়িৎযোজ্যতার পরিমাণ কত হবে? এরও এক, সিম্পল। ঠিক আছে, আর একটা হচ্ছে জিনিস যেটা, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এটাকে খুব মানে যোজ্যতা আর সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা এক আছে মানে এক হয়ে যাচ্ছে যোজ্যতা, হ্যাঁ এরকম ব্যাপার নয় কিন্তু। এর মানে যোজ্যতা তো এক কেন সেটা বলে দিলাম। আর সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন কটা? এখানে কটা দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি, তাই এর সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক। এখানে কটা দেখতে পাচ্ছি সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন? মানে এটা তো পরে এসছে ছেলেরা, তাহলে কটা অ্যাকচুয়ালি ছিল? 7টা ছিল। তাহলে এর সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন বা এর হচ্ছে সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। এই হচ্ছে দুটোর মধ্যে বেসিক ফান্ডামেন্টাল পার্থক্য। তাহলে এই এক্সাম্পলটা দিয়ে আশা করি তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না তোমাদের পরীক্ষায়। না, এর সঙ্গে আরো কিছু আছে, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এর সঙ্গে আরো কিছু কোশ্চেন আসে, সেটা ঝটপট দেখে নাও। ধরো কয়েকটা এক্সাম্পল দিয়ে দিল, ঠিক আছে, যে বললো যে এটা কি ধরনের বন্ধন, আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে নাকি সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, এরকম কিছু জিজ্ঞেস করে। তাহলে তোমাদের কয়েকটা ছোট্ট জিনিস বলে দিই। দেখো, দেখছো, ধরো বললো তোমাকে LiRH, এটা কি? লিথিয়াম হাইড্রোক্সাইড, সরি হাইড্রোক্সাইড কেন, অক্সিজেন তো নেই, লিথিয়াম হাইড্রাইড। ঠিক আছে, লিথিয়াম হাইড্রাইড কেমন বন্ধন করেছে? আচ্ছা, সাধারণভাবে আমরা কি জানি, হাইড্রোজেন একটা অধাতুর মতো কাজ করে, আর লিথিয়াম তো অবশ্যই একটা ধাতু। দুজন যখন বন্ড করছে, একটা অধাতু ধাতু এ করে দেবে, সরি ধাতু অধাতু এ করে নেবে আয়নীয় বন্ধন। এবার যদি বলে আমাকে বিন্যাসটা দেখাতে হবে, বলো কোনো ব্যাপারই নয়। লিথিয়াম কটা আছে? লিথিয়ামের কটা আছে? এখানে আছে দুটো, আর বাইরের কক্ষপথে কটা আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, মানে তিনটে। মানে লিথিয়ামের কটা আছে ইলেকট্রন? তিনটে। আর হাইড্রোজেনের সর্বস্থ কক্ষপথে কটা আছে? একটাই ইলেকট্রন আছে। তাহলে কি করবে? হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে। এ কি করবে? লিথিয়াম চাইবে হিলিয়ামের মতো হতে। হিলিয়ামের কটা? দুটো। ঠিক আছে, তো এ কি করবে? টুকুস করে একে দিয়ে দেবে। কি করবে? একে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে একে যদি দিয়ে দেয়, তাহলে লিথিয়ামের একটা পজিটিভ হয়ে যাবে, আর হাইড্রোজেন যদি নিয়ে নেয়, তাহলে হাইড্রোজেনের একটা নেগেটিভ বেড়ে যাবে। এরা দুজন অ্যাড হয়ে তৈরি হয়ে যাবে LiH। এই তো সিম্পল ব্যাপার। একই রকম ভাবে যদি আরেকটা এক্সাম্পল দেখো, ধরো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কুইকলাইমও বলে থাকি অনেক সময়। ঠিক আছে, তো ক্যালসিয়ামটা একটু বড় হবে। দেখো ক্যালসিয়ামে কি হয়? ক্যালসিয়ামে থাকে হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে, আর অক্সিজেনে কত হবে? অক্সিজেনে হচ্ছে 2 4, তাই তো, 2 6, সরি, আর 2 6, অক্সিজেনের হচ্ছে 2 6 মানে হচ্ছে 8টা। এর ইলেকট্রন বিন্যাস কেমন হয়? 2 8 8 2। ঠিক আছে, আর এখানে হচ্ছে 2 6। তাহলে কি হচ্ছে? ক্যালসিয়ামে, এখানে রাখি, ক্যালসিয়ামের এটা প্রথম কক্ষপথে কি থাকবে? দুটো। তার পরের কক্ষপথে 8টা, 1 2 3 4 5 6 7 8। আর তারপরে কক্ষপথে কটা থাকবে? 8টা, 1 2 3 4 5 6 7 8। আর তার পরের কক্ষপথে কটা থাকবে? তার পরের কক্ষপথে থাকবে দুটো। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়ামের। আর অক্সিজেনের কি হবে? অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকবে দুটো, তার পরের কক্ষপথে থাকবে 1 2 3 4 5 6, 6টা থাকবে। ঠিক আছে, এবার এ কি চাইবে? এ চাইবে আর্গনের মতো হতে। কার মতো? আর্গনের মতো। আর্গনের কত? আর্গনের হচ্ছে 18। আর এ কি চাইবে? এ চাইবে 10-এর মতো হতে, মানে এ নিয়নের মতো হতে চাইবে। নিয়নের কত? নিয়নের হচ্ছে 10। তার মানে 10 লাগলে একে দুটো ইলেকট্রন লাগবে, আর এ দুটো ইলেকট্রন এক্সেস আছে। এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন একে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালসিয়াম কি হয়ে যাবে? দুটো পজিটিভ বেড়ে গেল, তাই তো, দুটো ইলেকট্রন কমে যাওয়া মানে দুটো পজিটিভ বেড়ে গেল। দেখো এখানে 2+ লিখতে হবে। ঠিক আছে, আর এখানে কি দুটো ইলেকট্রন বেশি নিল, তাহলে O2 এইরকম হলো। তাহলে দুটো অ্যাড হলে আমাদের তৈরি কত কি হবে? তৈরি CaO তৈরি হবে।
বোঝা গেল? এইভাবে ডিটেলস তো তোমাদের অলরেডি বুঝিয়ে দিয়েছি। এইরকম আরও আসতে পারে তোমাদের, এইটা একটু মনে রাখো যে MgCl2 এইটা আসতে পারে, আর আসতে পারে NaF। ঠিক আছে, NaF এর গঠনটা দিতে পারে, সিম্পল ব্যাপার। এখানে কি করবে, NaF মানে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। আর F এর সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 7টা ইলেকট্রন থাকবে। কটা থাকবে, 7টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7। এটা কিন্তু এইভাবে হবে না, তাহলে সমযোজী বন্ধনের মতো দেখতে হয়ে যাবে, এরকম হবে না, এইরকম আলাদা। ঠিক আছে, এর 1 2 3 4 5 6 7 এ কি করবে, এখানে দিতে চাইবে। তাহলে অ্যাকচুয়ালি সোডিয়াম প্লাস হয়ে যাবে, এর সঙ্গে F ফ্লুরিন মাইনাস হয়ে যাবে, তৈরি হবে NaF। তৈরি হবে কি, তৈরি হবে NaF তৈরি হবে। ঠিক আছে, সিম্পল জিনিস। আর Mgর কথা, Mgর আমরা কটা জানি, Mgর থাকে 12টা, এটা তো অলরেডি জানি। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, এর সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, এই সর্ববহিস্থ কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন, কারণ কি 12টা থাকে, তাহলে 2 8 2। আর ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে কটা থাকবে, ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে থাকবে হচ্ছে ক্লোরিন, তাহলে ওটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু দেখানোর প্রয়োজন আছে, দাঁড়াও ওয়েট। MgCl2 তো ফরমেশনটা একটু আলাদা। MgCl2 ভালো করে দেখো, দুটো আছে। Mgর কটা আছে, Mgর আমরা জানি 12টা, তার মানে প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, তারপরে কক্ষপথে কটা, 2টো আছে, এখানটাই আঁকলাম। ঠিক আছে, এবার ক্লোরিন দেখো, ক্লোরিন কি করছে, ক্লোরিনের কি আছে 17টা, আচ্ছা এর 12, ক্লোরিনের হচ্ছে 17। 17 মানে 2, তারপরেরটা হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে 7, তারপরেরটা হচ্ছে 8 1 2 3 4 5 6 7 8, আর তারপরেরটায় কটায়, তারপরেরটায় 7টা, তাই তো, 1 2 3 4 5 6 7। কিন্তু এর জায়গা ফাঁকা আছে একটা। ঠিক আছে, Mgর থেকে একটা নিয়ে নিল, কিন্তু Mgর তো এখনই এটা পড়ে রইল, তাহলে কি করতে হবে, এইখানেই হচ্ছে বিষয়। তাহলে আরও একটা ক্লোরিন লাগবে, তাহলে আরও একটা ক্লোরিন লাগবে, তাহলে তৃতীয় কক্ষপথে এই ক্লোরিনটা থার্ড সেলে ঢুকে যাবে, তৃতীয় কক্ষপথে। তাহলে 2টো ক্লোরিন লাগলো, সেই জন্য ফরমেশন হলো MgCl2। বোঝা গেল কিভাবে MgCl2 তৈরি হলো, 2টো ক্লোরিন এইভাবে পাচ্ছে, কারণ একটাই এর জায়গা আছে, একটাই 17টা ইলেকট্রন মানে সর্ববহিস্থ কক্ষপথে কটা লাগবে, 17টা ইলেকট্রন মানে কি 1 8 7, তার মানে এখানে আরো একটা ইনজেক্ট হবে, কিন্তু সেই ইনজেক্টটা তো এখানে হয়ে গেল, কিন্তু এখানে তো Mgর তো 2টো পড়ে আছে এখনো, সেই আর একটা মানে একটা আছে, তাহলে আরো একটা পড়ে আছে, সেইটা কোথায় যাবে, সে অন্য একটা ক্লোরিনকে মানে অন্য একটা ক্লোরিনকে দেবে। এবং ক্লোরিনও বলছে দিয়ে দে ভাই আমাকে, আমার তো দরকারি, তাহলে MgCl2, 2টো Cl আছে, সেই জন্য MgCl2 তৈরি করলো। ঠিক আছে, বা এটাকে তোমরা এরকম ভাবে বুঝতে পারো, Mgর মানে এর যদি ফরমেশন ধরি, এমনি যদি আমরা এত কিছু না করে যদি করতে চাই, আমরা কি জানি Mg সর্ববহিস্থ কক্ষপথে কটা আছে, 2টো ইলেকট্রন আছে। ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। যখন ফরমেশন হয় এইভাবে করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি যখন নামকরণ হবে Mgর জন্য 1 আর Cl এর জন্য 2, MgCl2, সে তার ডিটেলসটা হচ্ছে এইটা কিভাবে তৈরি হয়। তাহলে আজকে কিন্তু তোমাদের আয়নীয় বন্ধনটা ডিটেলসে বলেছি। তাহলে বলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।